জুলাইকে কোনো দলীয়করণের ঊর্ধ্বে রেখে এটি যে সবার আন্দোলন ছিল সেইভাবে এটিকে কিভাবে পরিচালিত করা যায়, বিশেষ করে এখন যেহেতু আমরা সরকারে রয়েছি আমাদের দায়িত্ব অনেক বেশি। শুধু গুম কমিশন কেন, আপনারা জানেন যে এই বিষয়ে আইন ও সালিশ কেন্দ্র এবং আরও বেশ কয়েকটি সংগঠন দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। তাদের সকল তথ্য সন্নিবেশিত করেই একটা এই ধরনের অধিদপ্তরের প্রয়োজন ছিল। গুম কমিশন তো একটা কমিশন ছাড়া শুধু তদন্ত করবে, কিন্তু এই যে তাদের ওয়েলফেয়ার, যেই ওয়েলফেয়ারটা আমরা মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের জন্য দিচ্ছি, যেই ওয়েলফেয়ারটা আমরা বীর জুলাই যোদ্ধা এবং শহীদদের জন্য দিচ্ছি, তাদেরও তো একই রূপে এটি প্রাপ্য, একই কারণে তো তারা জীবন দিয়েছেন। তো সেই কারণে আমরা মনে করি যে এই অধিদপ্তরের প্রয়োজন রয়েছে। এখানে আমরা সবাইকে নিয়ে, এটি কোনো দলের জন্য না। আপনারা জানেন যে আজকে গুম হওয়া অনেকেই আমাদের জাতীয় সংসদে নির্বাচিত হয়ে এসেছেন, যারা আমাদের বিরোধী দলীয় দলের সংসদ সদস্য হিসেবে এসেছেন, তারাও কিন্তু এই কথাটি তুলে নিয়ে এসেছেন। তো তাদেরও জ্ঞাতার্থে বলতে চাই যে আমি আসার পর থেকেই এই বিষয়টি নিয়ে অত্যন্ত সিরিয়াসলি কাজ করছি। হ্যাঁ, একটা বিষয় এখন আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশ রাতারাতি পরিবর্তন হয়ে যায় না। এখানকার যে ব্যুরোক্রেটিক যে জটিলতা, যেটাকে ইংলিশে আমরা রেড টেপিজম বলি, সেটা রন্ধ্রে রন্ধ্রে রয়ে গিয়েছে। এমনকি কোনো ক্ষেত্রে বলা যেতে পারে 1 ডিগ্রি এখন বেড়ে গিয়েছে। তো সেটিকে কাটিয়ে উঠে অবশ্যই আমরা আমাদের যেটা লক্ষ্য সেটিকে আমরা বাস্তবায়ন করব, এবং আমরা কোনো ধরনের বাধা বিপত্তি যদি এখানে আসে সেটাকে কোনোভাবে আমরা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা দেশ, জাতি, জনগণের জন্য রাজনীতি করেছি, লড়াই সংগ্রাম আন্দোলন করেছি। আমরা ব্যক্তিগতভাবে কোনো মন্ত্রিত্ব পাওয়ার জন্য এটি করিনি। আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তাদের প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এই চেয়ারে বসেছি। আমরা যে কর্মসূচিটি গ্রহণ করেছি এটি সম্পূর্ণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গ্রহণ করেছে। এই সরকার বাংলাদেশের আপামর জনগণের সরকার। এই মন্ত্রণালয় বাংলাদেশের প্রত্যেকটি জনগণের মন্ত্রণালয় এবং তাদের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়ে থাকে। আমরা যে কোঅর্ডিনেশন মিটিংটি করেছি সেখানে কোনো রাজনৈতিক বাছবিচার করা হয়নি। সকল পক্ষকেই এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং আমরা যে অনুষ্ঠানগুলি করব, যে আমাদের যে কর্মসূচিগুলো হাতে নেওয়া হয়েছে, সেখানে সকল যারা এই জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল তাদের সকলকেই দাওয়াত অবশ্যই দেওয়া হবে, এবং আমরা আশা রাখি যে তারা অবশ্যই সেখানে পার্টিসিপেট করবেন, এবং এই একটা জায়গায় যাতে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকি সেটি নিশ্চিত করবেন। দ্বিতীয়ত, আপনি যে সমস্যাটির কথা বললেন, এই সমস্যাটি কয়েক জায়গায় হয়েছে, আমরাও সেটা শুনেছি, কিন্তু জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সেখানে আমার রুলস অফ বিজনেসের বা অধিদপ্তরের কাগজটি আমার ড্রয়ারে রয়েছে, এখন বের করে পড়লে অনেক সময় লেগে যাবে। সেখানে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে কার পরে কে পাবে, তারপরে কে পাবে, তারপরে কে পাবে। তো এখানে যদি দ্বন্দ্ব হয়ে থাকে সেটি আসলে ব্যক্তি পর্যায়ে হয়েছে, কিন্তু এখানে নিয়মের বা আইনের কোনো ঘাটতি নেই, কারণ এই বিষয়গুলো বিবেচনায় রেখেই সেইভাবেই আইনগুলো প্রণয়ন করা হয়েছে যে ভাগ হয়ে গেলে কে কত ভাগ পাবে, বাবা মা কত ভাগ পাবে, এটা খুব সুনির্দিষ্টভাবে লিখিত রয়েছে। আপনি যদি চান আমি একটি কপি আপনাকে সেটি প্রোভাইড করতে পারি। জুলাই ফাউন্ডেশনটি গঠন হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরেরও আগে, এবং সেটি তখন বিশেষ উদ্যোগে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় সাবেক প্রধান উপদেষ্টা, তিনি গঠন করেছিলেন, এবং তার ঐচ্ছিক তহবিল থেকে তিনি 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন, এবং সেখানে আরও বাইরের থেকে ডোনাররাও পার্টিসিপেট করেছিলেন। তো একটি পর্যায়ে যখন একটি অধিদপ্তরই গঠন করা হয়ে গেল, আপনি দুই দিক থেকেই বিষয়টি বিবেচনায় রাখতে পারেন। সরকারের দিক থেকে যদি দেখেন, আমরা তো একটা অধিদপ্তর গঠন করেছি এই সার্ভিসগুলো দেওয়ার জন্যেই, তাহলে জুলাই ফাউন্ডেশন একটি এনজিও, সেই এনজিওকে কেন আমরা জনগণের ট্যাক্সের টাকা আবার ডাবল আপ করে দেব? এখন তো সেটা তো মানে 2বার করে হয়ে যেতে পারে, অথবা সেটা মিসইউজ হয়ে যেতে পারে।
যেখানে আমরা একটা সম্পূর্ণ আলাদা অধিদপ্তরই গঠন করেছি পুরো সার্ভিসটা তাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, এখন আসেন, আমি জুলাই ফাউন্ডেশনকে তাদের আর্থিক কি অভিযোগ রয়েছে সেটি আপনারা খতিয়ে দেখে বের করবেন, সেটির ব্যাপারে আমি মন্তব্য করব না। ওনাদের অফিস এক্সপেন্সে বরাদ্দ দেওয়াটি আসলে বাংলাদেশ সরকারের কোনো কালেই এটি দায়িত্ব ছিল না, বরঞ্চ আমি যেটি তার আগের সেন্টেন্সে বলছিলাম, ওনাদের আর্থিক যে কোনো ধরনের যদি অসঙ্গতি বা কোনো ধরনের যদি অভিযোগ থেকে থাকে বা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড হয়ে থাকে, সেটি আপনারা একটু তদন্ত করে বের করবেন অ্যাজ জার্নালিস্ট, যে সেই টাকাগুলো কোথায় গেল। বিশাল একটা অ্যামাউন্টের টাকা সেখানে ঐচ্ছিক তহবিল থেকে তো গিয়েছেই, এবং বাইরে থেকে কি এসেছে, বিদেশ থেকে কি এসেছে আমরা কিন্তু জানি না। আচ্ছা, এনজিও, আমরা তাদেরকে অডিটও করতে পারছি না। তো সেই ক্ষেত্রে তাদের বেতন, তাদের অফিস ভাড়া, সেটি যদি আমাদের সরকারের উপরে চাপানো হয়, এটি কতটুকু যৌক্তিক সেটি আপনারাই বিবেচনা করে দেখবেন। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টতই বলেছেন যে উনি এই আন্দোলনের এখন নেপথ্যে বহুদিন ধরেই তিনি এই আন্দোলনকে পরিচালনা করে আসছেন, এবং ওনার সোর্স নেটওয়ার্ক অনুযায়ী উনি যে তথ্যটি দিয়েছেন যে এখানে 2000-এরও অধিক শহীদ হয়েছেন এই আন্দোলনে। কিন্তু আমরা তো এসেছি ফেব্রুয়ারি মাসে, কিন্তু যখন এই তালিকাটি প্রণয়নের কাজ শুরু হলো, এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তালিকাটি তৈরি হয়েছে। যে কেউ এসে বলল তাতে করে তো আমরা আসলে তালিকায় অন্তর্ভুক্ত সরকারের পক্ষে করা সম্ভব নয়। সেখানে সিভিল সার্জন, যেই সংশ্লিষ্ট জেলার ডিসি সহ একটা পুরো তদন্ত রিপোর্ট হয়, এবং সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে আমাদের কাছে যখন MIS হয়ে আসে, ফাইনালি আমরা শুধু গ্যাজেটটা পাস করি। তো এখন আমরা যতটুকু তথ্য পেয়েছি বা ফিল্ড থেকে কালেক্ট করা সম্ভব হয়েছে, তার উপরেই এই তালিকাটি নির্ণয় করা হয়েছে এখন পর্যন্ত। বাকি আপনারা নিশ্চয়ই জানেন যে সেই সময়কার ভয়াবহ পরিস্থিতি কী ছিল। তখন লাশ গায়েব করে দেওয়া হয়েছে, বিভিন্ন কাগজপত্র গায়েব করে দেওয়া হয়েছে, মর্গ থেকে লাশ গায়েব করে দেওয়া হয়েছে। এই সব কারণেও হয়তোবা সংখ্যাটি যতটুকু আমরা আনঅফিসিয়ালি বা আমাদের সোর্স থেকে জানতে পেরেছি, অফিসিয়ালি আমরা সেটাকে ডকুমেন্টেড করতে পারি। আসলে আমি এই বিষয়ে একটু বলতে চাই, যেহেতু কোনো মিসকনসেপশন থাকা উচিত নয়, কারণ আপনারা দেখেছেন যে বিগত পার্লামেন্ট বাজেট সেশনে এই বিষয়ে কয়েকবারই কথা উঠে এসেছে। তো আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই, অনেক আগে থেকেই যারা গুম খুনের শিকার, বিশেষ করে আমাদের বিএনপির ছাত্র নেতারা, তাদের সাথে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। আপনারা জানেন যে মায়ের ডাক নামে একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সানজিদা ইসলাম তুলি, ওনার সাথে আমি নিবিড়ভাবে কাজ করে আসছি, এবং এই পরিবারগুলোর পাশে আমরা সবসময় দাঁড়িয়েছি। তো আমার সবসময়ই ইচ্ছা ছিল যে যখনই আমরা সুযোগ পাব, আমরা সরকার গঠন করব, আমরা তাদের জন্য প্রথমেই একটা উদ্যোগ নিব, যাতে তারা এই যে ছাত্রনেতারা গুম হয়ে গিয়েছে, তাদের কিন্তু ছোট ছোট বাচ্চা ছিল, স্ত্রী সন্তানদের তারা রেখে গিয়েছেন। এখন সেই বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে, কেউ ইউনিভার্সিটিতে পড়ছে। আজকে যদি তাদের বাবারা বেঁচে থাকতেন, তাহলে তারা যে কষ্টটি করছেন সেই কষ্টটি হয়তো বা তাদের করতে হতো না, একটা ভালো পজিশনে তারা থাকতেন। তো এই জিনিসটা আমি সবসময় অনুভব করে আসছি। সেই অনুভব থেকেই আমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পরেই আমি আমাদের মায়ের ডাক সংগঠনের সানজিদা ইসলাম তুলি আপা, ওনার সাথে সমন্বয় করে আমি আমাদের পুরান ঢাকায় 8 জন ছাত্র নেতা এভাবে গুম হয়ে গিয়েছে, যাদের আজ পর্যন্ত হদিস পাওয়া যায় নাই। অ্যাকচুয়ালি এটি 7 জন পুরান ঢাকায়, 1 জন নিউ মার্কেট এলাকার বাপ্পি। তো টোটাল এই 8 জন পরিবারের সাথে আমি অনেক দিন যাবৎ কাজ করে আসছি। তাদের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। তাদেরকে আমি মন্ত্রণালয়ে প্রথম সপ্তাহে সম্ভবত আমরা ইনভাইট করে নিয়ে আসি, এবং আমরা কি করতে চাই সেটা তো আমরা জানতামই। তাদের আবাসনের সমস্যা রয়েছে, আর্থিক সমস্যা রয়েছে, কর্মসংস্থানের সমস্যা রয়েছে, তাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য যে অর্থের প্রয়োজন সেটির একটা সমস্যা রয়েছে। তো এই সমস্যাগুলো নিয়ে আমরা আলাপ করি, এবং সেই মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন আজকে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি, উপ প্রেস সেক্রেটারি টু আতিকুর রহমান রুমন সাহেব, আমরা বিএনপি পরিবারের, তো আমরা মিলে বসে একগুচ্ছ পরিকল্পনা তাদের জন্য আমরা সেটি নেয়ার জন্য আমরা সিদ্ধান্ত নেই, এবং সিদ্ধান্ত নেওয়ার পরে পরবর্তীতে যখন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা এই বিষয়ে আলোচনা করি, তখন ওনারা আমাদেরকে জানান যে প্রত্যেকটি মন্ত্রণালয়ের একটি অ্যালোকেশন অফ বিজনেস রয়েছে, এবং আমাদের এই মন্ত্রণালয় কোথাওই অ্যালোকেশন অফ বিজনেসে এই ধরনের, অর্থাৎ গুম খুন 17 বছরে যারা অত্যাচারিত নির্যাতিত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করার কোনো রুলস রেগুলেশনস বা প্রভিশন নেই। তো আমার একটা বক্তব্য ছিল যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি গৌরবোজ্জ্বল মন্ত্রণালয়, তারা মুক্তিযোদ্ধাদের ওয়েলফেয়ার, মুক্তিযোদ্ধাদের সার্বিক বিষয় দীর্ঘ বছর যাবৎ তারা এটি পালন করে আসছেন, এবং বর্তমানে সর্বশেষ আমাদের জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের চিকিৎসা, তাদের ভাতা, তাদের অন্যান্য সুযোগ সুবিধা সব কিছুই কিন্তু এই মন্ত্রণালয়ের দ্বারাই সেটি পরিচালিত হয়ে আসছে, এবং সেই ব্যাপারে আমাদের একটা দীর্ঘ অভিজ্ঞতাও রয়েছে। এবং যারা গুম খুনের শিকার পরিবার, তারাও মনে করবেন যে তারাও গৌরব ফিল করবেন যদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের জন্য বিশেষ কিছু করা হয়। এমনিতে তো অনেক মন্ত্রণালয় থেকে অনেক কিছুই দিয়ে দেওয়া যায়, সেটি এক জিনিস, কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যদি তাদেরকে এক ধরনের রেকগনিশন, একটা কিছু করে দেওয়া হয়, তাহলে ওনারা অনেক বেশি খুশি হবেন, কারণ তাদের যে লস সেটা তো আমরা ফুলফিল করতে পারবো না। তো সেখান থেকে আমি তখন চিন্তা করি যে কিভাবে এটিকে আমরা বাস্তবায়ন করব। সর্বশেষ আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী, জনদরদী প্রধানমন্ত্রী, ওনার সাথে গতকাল আমি এই বিষয়ে কথা বলেছি। কথা বলার পর তিনি আমাকে বলেছেন যে আমরা মন্ত্রণালয়ের অ্যালোকেশন অফ বিজনেসে এই বিষয়টিকে নিয়ে আসব, এবং আমি সেটি স্টাডি করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এখানে একটি, যেমন আমি কিছু পরিসংখ্যান, যেটি আমি সব পড়ে হয়তো শোনাবো না, কিন্তু একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, এবং গুমের সংখ্যা এখানে বলা হচ্ছে সম্ভাব্য ৩,৫০০-এর অধিক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ৩,০০০-এরও অধিক, এবং পুলিশি হেফাজতে মৃত্যু ৫০০-রও অধিক, এবং পঙ্গুত্ব বরণ করেছে, সেটার কোনো আসলে নির্দিষ্ট নির্ভরযোগ্য স্ট্যাটিস্টিক পাওয়া সম্ভব না, এটা অনেক হবে। তো সব মিলিয়ে আমরা মনে করি যে বিশাল একটা জনগোষ্ঠী যারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা গুমের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, এবং তাদের বিরুদ্ধে হাজার হাজার শত শত মামলা দিয়ে তাদের জীবনকে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে, আর্থিকভাবে তারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য অবশ্যই আমাদের কিছু করা উচিত, কারণ তারাই আজকের জুলাইয়ের যে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার যে প্রেক্ষাপট সেটা তারা রচনা করেছেন। তাদের রক্তাক্ত পাটাতনের ওপর দিয়েই কিন্তু আজকে আমরা এই আন্দোলনকে সফল করেছি। তাই আমি মনে করি যে তাদেরকে, তাদের ওয়েলফেয়ার এবং তাদের সার্বিক বিষয়গুলা, বিশেষ করে তাদের যারা সন্তানরা রয়েছে, যারা অনেক ছোট ছিল, আমি যেই ছাত্রনেতাদের কথা বলছি গুম হয়ে গিয়েছে, তারা কিন্তু 2014 সালের ডিসেম্বর মাসে গুম হয়ে যায়। তাহলে ওই সময় যে ছোট বাচ্চারা ছিল, আজকে তাদের আপনারা কি কোন পর্যায়ে রয়েছে আপনারা চিন্তা করেন, এবং আপনারা বিভিন্ন সময় দেখেছেন তাদের যে অশ্রুঝরা সেই আবেগ, সেটি আপনারা দেখেছেন। তো যাই হোক, এই বিষয়গুলোকে দেখভাল করার জন্য আমি প্রস্তাব করব গুম, নির্যাতন ও রাষ্ট্রীয় নিপীড়ন পুনর্বাসন অধিদপ্তর নামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আরেকটি এই একই রূপে একটি অধিদপ্তর গঠন করা হোক। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমি আমার প্রস্তাবনা, আমার যুক্তি, আমার ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে আমি পেপারস রেডি করে সেটি আমি ক্যাবিনেটে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ক্যাবিনেটে উত্থাপন করব, এবং আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে অনুমোদন দেবেন, এবং এদের ওয়েলফেয়ার, এদের যে লস, সেটা তো আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না, কিন্তু
তাদের পাশে যে আমরা রয়েছি, রাষ্ট্র যে তাদের পাশে রয়েছে, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এখানে একটা জিনিস একটু উল্লেখ করে দিতে চাই যে এটার প্রেক্ষাপটটা কি। রাষ্ট্রীয় সাংবিধানিক ও মানবিক দায়িত্বের অংশ হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার অথবা ক্ষমতাসীন দলের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বলপূর্বক অন্তর্ধান, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে নির্যাতন, রাজনৈতিক সহিংসতা, নির্যাতনে গুরুতর আহত ও পঙ্গুত্ব বরণ করা ব্যক্তিদের ও নিহতদের পরিবার এবং অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের পুনর্বাসন, চিকিৎসা, মনোসামাজিক সহায়তা, আইনি সহায়তা এবং দীর্ঘমেয়াদে কল্যাণ নিশ্চিত করার জন্য একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান প্রয়োজন। কারণ এখন এটার কোনো সেন্ট্রাল ডেটাবেস নেই। আমাদের জাতীয় পর্যায়ে একীভূত করে একটি ভুক্তভোগী পরিবারদের ডেটাবেস অবশ্যই একটা প্রতিষ্ঠা করা দরকার, যার মাধ্যমে আমরা এই পুনর্বাসন এবং চিকিৎসা, কর্মসংস্থান সহ নানাবিধ যে সুযোগ সুবিধাগুলি রয়েছে, যেটা রাষ্ট্রের দায়িত্ব, বিশেষ করে রাষ্ট্রের দায়িত্ব, কারণ রাষ্ট্রীয় বল প্রয়োগ করেই তাদের উপরে এই নির্যাতনটি করা হয়েছিল। গতকাল যে অনুষ্ঠানটি হয়েছে, সেই অনুষ্ঠানটি বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করেছি এবং অনুষ্ঠানটির পরেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিকট গিয়েছি এবং অনুষ্ঠান সম্পর্কেও কথা হয়েছে। শুধু তাই নয়, জুলাই তো এখন চলমান, জুলাইয়ের পরবর্তী কর্মসূচিগুলো কি হবে সেই বিষয়ে আমি ওনার দিক নির্দেশনা নিয়েই আজকে এই মন্ত্রণালয়ের বৈঠকে আমি অংশগ্রহণ করেছি এবং ভবিষ্যতে আমাদের পথ চলায় আগামী দিনে আমরা কিভাবে জুলাইকে কোনো দলীয়করণের ঊর্ধ্বে রেখে এটি যে সবার আন্দোলন ছিল সেইভাবে এটিকে কিভাবে পরিচালিত করা যায়। বিশেষ করে এখন যেহেতু আমরা সরকারে রয়েছি, আমাদের দায়িত্ব অনেক বেশি, আমাদের নিউট্রালভাবে আমাদের দায়িত্ব পালন করাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই আলোকেই কাজ করে যাব এবং তিনি সেই রূপ নির্দেশনাই আমাদেরকে দিয়েছেন। তবে হ্যাঁ, কিছু অভিযোগ বলবো না, আমরা অনেক অভিযোগ পেয়েছি যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের হাজার হাজার নেতাকর্মী, যারা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিভিন্ন বিএনপি ও অঙ্গ সংগঠন করেন, তারা যখন আহত হয়েছেন, তারা যখন MIS ভুক্ত হতে গিয়েছেন, চিকিৎসার জন্য গিয়েছেন, তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে অবহেলিত হতে হয়েছে। এটি আমার কথা না, বা আমি রাজনৈতিকভাবে দোষারোপ করার জন্য বলছি না, আমি মাঠের মানুষ, আমি ফিল্ড পর্যায় থেকে যে ফিডব্যাকটা পাচ্ছি সেটি বলছি। তবে এটি খুব আনফরচুনেট। আমরা দেখেছি যে ওই সময় এই ধরনের আরও কিছু বিতর্কিত ঘটনার জন্ম তারা দিয়েছিল। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোনো দল মত কিছু দেখব না, যারাই বাদ পড়েছে, যাদেরই চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাদের সকলকেই অন্তর্ভুক্ত করা হবে। সবশেষে লাস্টলি বলতে চাই, এখানে আমি একটু আগে যেটা বলেছি যে গুম, খুন এবং নির্যাতিত পরিবারদের জন্য আমরা যেমন গৃহায়নের একটা উদ্যোগ নিতে চাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে পজিটিভ হয়েছেন, একইভাবে আমরা জুলাইয়ে শহীদ পরিবারদেরকে দিয়ে শুরু করে পরবর্তীতে যারা আহত, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের জন্য আমরা গৃহায়নের ব্যবস্থা করব সরকারের পর্যায় থেকে। এটি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে। শহীদ পরিবারদের জন্য আমি একটা করে আসি। শহীদ পরিবারদের জন্য 30 লক্ষ টাকা করে FDR এর, এটা সরকারি সিদ্ধান্ত আগেই হয়েছে, এটা চলমান ছিল এবং আমরাই সর্বশেষ বাস্তবায়ন করেছি। সম্ভবত 773 জনকে দেওয়া গিয়েছে, আর আমাদের এখন গ্যাজেটভুক্ত শহীদের সংখ্যা 843, 12 জন বাদ যাওয়ার পরে। বাকি যাদেরকে দেয়া যায় নাই, সেখানে তাদের পারিবারিকগত দ্বন্দ্বের কারণে এখন সেটা ডিসবার্স করা যায় না, টাকাটি তার জায়গায় রয়ে গিয়েছে। আর বাকি যাদের কথা বললাম, তারা সম্পূর্ণ টাকাটুকুই তারা পেয়ে গিয়েছে এবং প্রতি মাসে যে ভাতাটুকু তাদের দেওয়া হয় শহীদ পরিবারদের 20,000 টাকা করে, প্রতি মাসেই আমরা সেটি যথাযথ সময়ে আমরা দিয়ে দিচ্ছি।
জি। কিন্তু একটি ৫ লাখের যে অনুদান, ৫ লাখ দেওয়া হচ্ছে, অঙ্ক হচ্ছে তাদের। এটার যে একটা বরাদ্দ ছিল যেটা ৩,০৩৭ কোটি টাকা ছিল, সেটা আসলে আরো ২৩৭ কোটি টাকা আসলে দেওয়া হয়। আপনি হয়তোবা জেনে না থাকতে পারেন যে চিকিৎসা বাবদ আমরা ১,০০০ কোটি টাকার উপরে ইতিমধ্যে আমরা যারা আহত তাদের পেছনে আমরা খরচ করে ফেলেছি। আমরা বলতে বাংলাদেশ সরকার খরচ করেছে। সেখানে থাইল্যান্ডে একটি বড় গ্রুপ চিকিৎসা নিতে গিয়েছে, রাশিয়াতে গিয়েছে, টার্কিতে গিয়েছে। অতএব পুরো টাকাটাই তাদের পেছনে ব্যয় করা হয়েছে এবং এখনও সেটি চলমান রয়েছে। এখনও যখনই যেই রিকোয়ারমেন্টটা আসছে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে আমাদের কাছে আসলে আমরা আমাদের অর্থনৈতিক অবস্থা যাই থাকুক না কেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর খুব স্পষ্ট নির্দেশনা যে এই বিষয়ে আমরা কোনো ধরনের কালক্ষেপণ করব না, আমরা সরাসরি বরাদ্দটি দিয়ে দেব। তবে আপনি যে অভিযোগ বলেন বা যে তথ্য বলেন যেটি উপস্থাপন করলেন, এটি যদি আরেকটু ক্লিয়ারলি বলতেন যে কোন বরাদ্দর কোন টাকাটি কোথায় হচ্ছে, তাহলে আমি আপনাকে দিতে পারবো।